জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। দ্বিতীয় অধিবেশনেই তারেক রহমানকে দুইয়ে দিয়ে সংসদে জ্বর তুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদে আগুন ঝরা বক্তব্যে তোলপাড় রুমিন ফারহানার বক্তব্য নিয়ে। দর্শক, একজন নেতা বা নেত্রী হতে গেলে যে গুণাবলীগুলি প্রয়োজন একটা মানুষের, সেই সবগুলোই কিন্তু বিদ্যমান ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে। যেমন তার কথা বলার স্টাইল, তেমন নেতৃত্বের গুণাবলী। দর্শক, কোনো কিছুরই যেন অভাব নেই এই মানুষটির মধ্যে। বিশেষ করে তার নির্বাচনের পর থেকে দর্শক তার কথা বলার স্টাইল এবং যে কথাগুলি বলেছে, যদিও সে স্বতন্ত্র থেকে নির্বাচন করে এসেছে, তবে দর্শক তার প্রতিটি কথাই কিন্তু দর্শক একেবারে বুঝে শুনে কিন্তু চিন্তা ভাবনা করে যেটা জনগণের জন্য ভালো হবে দর্শক, সেটাই কিন্তু তিনি বলে যাচ্ছেন। যার ফলে অনেকেই কিন্তু এখন বলাবলি করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা যেহেতু উচিত কথা বলছেন দর্শক, সব জায়গাতে হয়তোবা তাকে সরিয়ে দেওয়া হতে পারে, তার শত্রুতা বেড়ে যেতে পারে, এমনটাই কিন্তু অনেকে ধারণা করছেন। তবে দর্শক, সত্যের জয় যে সবসময় হয় সেটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু দেখিয়ে দিয়েছেন। যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যে দলের জন্য তিনি 16-17 বছর পরিশ্রম করেছেন, সেই দল থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরও ব্যারিস্টার রুমিন ফারহানা দমে যাননি এবং সত্যের যে জয় হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন তিনি। তবে সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছেন দর্শক, কার সঙ্গে কি কথা নিয়ে দর্শক তর্কে জড়িয়েছেন এবং যে সাহসী বক্তব্য দিয়েছেন, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো ভিডিও ফুটেজ সহকারে। তাই আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দর্শক একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু রুমিন ফারহানার যে গুরুত্বপূর্ণ কথাগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, এখানে কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। আশা করব ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। এদেশের মানবাধিকার সংস্থাগুলো, নাগরিক সমাজ, রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় বাহিনীর বিচার বহির্ভূত হত্যা, গুম, গায়েবী মামলা ইত্যাদি বর্বরতার কথা বলেছে, কিন্তু তাতে কিছু আসে যায়নি সরকারের। 5 বছরে একবার অন্তত নিজেকে দেশের মালিক মনে হওয়া জনগণের সেই ন্যূনতম অধিকার হারিয়ে ফেলবার প্রেক্ষাপটে এর চেয়ে বড় উপহাস জনগণের প্রতি আর কি হতে পারে? মাননীয় স্পিকার, বর্তমান সরকারটি দায়িত্বে থাকলেও জবাবদিহিতার থোড়াই কেয়ার করে। 5 বছর পর পর ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হলে রঙিন চশমা খুলে দেখতে হয় সবকিছু। এতে বাস্তবতা বোঝা যায়, দায়ে পড়ে হলেও মানুষের কথা কিছুটাও ভাবতে হয়, জানতে হয় তারা কেমন আছে, কষ্টে সহমর্মিতা জানাতে হয়, বন্ধ করতে হয় তাচ্ছিল্য, বিদ্রুপ আর উপহাস। আজকে সংসদে দীর্ঘ আলোচনা হয়েছে নির্বাচনকালীন নির্বাচন কমিশন গঠনের আইন নিয়ে। মাননীয় স্পিকার, একটা বিষয় খুব পরিষ্কার যে নির্বাচন কমিশনে যদি 5 জন ফেরেশতাও নিয়োগ করা হয়, তারপরেও কিছু যায় আসে না যদি না নির্বাচনকালীন সরকারটি নির্দলীয় এবং নিরপেক্ষ হয়। খুব সঠিকভাবে এটি 1996 সালে আওয়ামী লীগ বুঝতে পেরেছিল বলে তারা নির্বাচন কমিশন গঠনের নিয়ে কোনো আন্দোলন করে নাই। তাদের আন্দোলন ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যাতে বহাল করা হয় সংবিধানে, সেই বিষয়ে। বিভৎস দুর্নীতি, সবকিছুর ফল দেখা গেছে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের প্রকাশিত রিপোর্টে। এছাড়াও গণতন্ত্রের সূচক প্রকাশকারী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, ফ্রিডম হাউস, বার্টেলসম্যান স্টিফটুং, ভিডেম, ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স, মানবাধিকার নিয়ে কাজ করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সিভিল লিবার্টি নিয়ে কাজ করা সিভিকাস, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আইনের শাসনের সূচক প্রকাশকারী ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট, দুর্নীতির সূচক প্রকাশকারী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, নির্বাচনের মান নিয়ে সূচক প্রকাশ করা ইলেকট্রাল ইন্টিগ্রিটি প্রজেক্টের গত কয়েক বছরের রিপোর্টে বাংলাদেশের দুরবস্থার চিত্র খুব পরিষ্কার। এসবই বলে দেয় যে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া
জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং পুনঃপ্রবর্তক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপি রাজনীতি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছিল তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক 13 জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান
ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাদীশের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা, এক রুমিন ফারহানা যেন বাকি 299 জন এমপি দর্শক ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়ে সংসদে গেছে দর্শক, তারা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে দর্শক একেবারে হিসাব করে কিন্তু কথা বলতে হবে। কারণ বিএনপিতে থাকা অবস্থায় ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক যে কথাগুলি বলতো এবং যে নেতৃত্বের দক্ষতা দেখাতো দর্শক, বিশেষ করে টক শো এবং সভা সমাবেশে, সেখানেও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে দর্শক কেউ কিন্তু পেরে উঠতো না। তবে এবার সংসদে যাওয়ার পর দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে কথা বলতে বিএনপির যে এমপিরা রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু সতর্ক হয়ে কথা বলবে। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এখন আর বিএনপিতে নেই, সে বিএনপিতে বহিষ্কার হয়ে কিন্তু নিজ যোগ্যতায় কিন্তু উঠে এসেছে এবং সংসদ পর্যন্ত গিয়েছে। তাই দর্শক, আমি আপনি যাই বলুক না কেন, একজন নেত্রীর যখন দর্শক জনপ্রিয়তা একেবারে ঠিক তুঙ্গে উঠে যায়, তখন কিন্তু সে কোনো দল ছাড়া দর্শক স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়ে সংসদ পর্যন্ত যেতে পারে, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে ঘটেছে। আর ইতিমধ্যে দর্শক আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন, যদিও হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অনেকটা বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিল ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দর্শক নির্বাচনের ঠিক আগে এবং পরে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যারিস্টার রুমিন ফারহানা শুধুমাত্র জনগণের পক্ষেই কথা বলেছে এবং জনগণের জন্যই চিন্তা ভাবনা করেছে। তার বক্তব্যগুলি শুনলে কিন্তু দর্শক ঠিক আপনারা এরকমটাই কিন্তু ইঙ্গিত করতে পারবেন। তবে দর্শক, আজকে যে বক্তব্যটা শুনেছেন, এটা শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে দর্শক, সুন্দর একটি ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।